চন্দননগর হুগলি জেলার এক প্রাচীন ঐতিহ্যবাহী শহর। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ফরাসি ঔপনিবেশিকতার চিহ্ন। আছে গঙ্গার পাড়, ডুপ্লে কলেজ, স্ট্যান্ড, পাতাল বাড়ির মতো সুপ্রসিদ্ধ স্থান। আর আছে এক অগ্নিযুগের ইতিহাস, যা চন্দননগর খুব যত্নে তার অন্তরে লুকিয়ে রেখেছে। এখানকার অলিতে গলিতে রয়ে গিয়েছে সেই ইতিহাসের চিহ্ন। আজ যে চন্দননগরকে আমরা দেখতে পাই, একসময় সেটাই ছিল বাংলা তথা ভারতবর্ষের বিপ্লবীদের অন্যতম কর্মকেন্দ্র। ফরাসি উপনিবেশ হওয়ায় ইংরেজদের চোখে ফাঁকি দিয়ে বাংলায় বিপ্লব চেতনা অনেক সহজেই সংঘবদ্ধ হয়েছিল চন্দননগরে। এ যেন বলাই যায়, স্বাধীনতার মহাযজ্ঞে চন্দনের আহুতি দিয়েছিল চন্দননগর। চারুচন্দ্র রায়, মতিলাল রায়, শ্রী অরবিন্দ ঘোষ, কানাইলাল দত্ত, শ্রীশচন্দ্র ঘোষের মতো অগ্নিযুগের অনেক বীর সন্তানের আত্মত্যাগের মাধ্যমে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের নিরন্তর প্রয়াসের গৌরবময় কাহিনীর সাক্ষ্য বহন করে চলেছে এই শহর। চন্দননগরের পুণ্যভূমিতে বিপ্লবের আগুন নিরন্তর জ্বালিয়ে রেখেছিলেন যে বীর সন্তানেরা ভারতের স্বাধীনতার ইতিহাসে তারা প্রত্যেকেই এক একটি উজ্জ্বল নক্ষত্র সম। আর এই নক্ষত্রমণ্ডলীর ধ্রুবতারা ছিলেন রাসবিহারী বোস, যিনি ছিলেন ভারত মাতার এক ক্ষণজন্মা বীর বরপুত্র। দেশমাতৃকার দুঃখমোচনের জন্য তিনি আজীবন যে সাধনা করেছিলেন তার বর্ণনা দেওয়া সাধ্যাতীত। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে তিনি আজীবন যা যা প্রয়াস করেছিলেন তার পুরোটাই ছিল অতি গুপ্ত প্রক্রিয়ায়, যার ফলে ইতিহাসের পাতা ঘাটলে তার কাজের খুব কম প্রামাণ্য তথ্যই পাওয়া যায়। এটা আমাদেরই ব্যর্থতা যে রাসবিহারী বসুর মতো এমন একজন চিরস্মরণীয় ব্যক্তির নাম আমরা স্বাধীন ভারতের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দিতে পারিনি। আর তাই হয়তো আজ ওনার নামটি আমাদের অনেকের কাছে খুব একটা পরিচিত নয়। অথচ এই মানুষটির একনিষ্ঠ প্রচেষ্টায় গড়ে তোলা বিপ্লবের পরিকল্পনা যদি তারই দলের একজনের বিশ্বাসঘাতকতায় ফাঁস না হয়ে যেত, তবে 1947-এর অনেক আগেই 1915 সালে ভারত পরাধীনতার শৃঙ্খল মোচন করে এক স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের জয়ধ্বজা উত্তোলনে সক্ষম হতো, এবং সেটাও দেশভাগের যন্ত্রণা ভোগ না করেই। রাসবিহারী বসুর শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছিল এই চন্দননগরে। এই সময়েই ওনার হৃদয়ে প্রথমবার বিপ্লবের বীজ অঙ্কুরিত হয়েছিল ওনার তৎকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারুচন্দ্র রায়ের তত্ত্বাবধানে। চারুচন্দ্র রায়ের মুখে পলাশীর যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার পরাজয় ও ইংরেজদের জয়ের কাহিনী শুনে তার মধ্যে প্রথম জেগে উঠেছিল বিপ্লব চেতনা। ছাত্রকে পলাশীর যুদ্ধের কাহিনী শোনানোর পর যখন শিক্ষক মহাশয় তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি যদি সেখানে থাকতে তবে তুমি কি করতে, বিপ্লবী রাসু নির্ভীক কণ্ঠে জানিয়েছিলেন, আমি ট্রেটার হতাম। আমি দেখতাম কোন মন্ত্র বলে সিরাজউদ্দৌলার অত বড় বাহিনীকে ইংরেজদের সামান্য কিছু সৈন্য পরাস্ত করল। আমি ক্লাইভের দলে ঢুকে ওর বিশ্বাস অর্জন করে দলে ভাঙন ধরিয়ে ইংরেজদের সমরে উৎপাটিত করতাম। আমি ট্রেটার হওয়ার জন্য ট্রেটার হতাম। এক 13 কি 14 বছরের বালকের মনে কি গভীর চিন্তা শক্তি, বিপ্লব চেতনা এবং সংকল্প দৃঢ়তা, যা আজীবন রাসবিহারী বসুর সঙ্গী হয়েছিল। ছোট্ট মনে সেদিনের অঙ্কুরিত বিপ্লব চেতনা প্রথমবার মহীরুহ আকারে আত্মপ্রকাশ করেছিল 1912 সালে। রাসবিহারী বসু তখন প্রকাশ্যে ইংরেজ সরকারের অধীনে বন দপ্তরের এক ভারপ্রাপ্ত কর্মচারী।
আর ইংরেজদের ঠিক নাকের ডগায় থেকে গোপনে এগিয়ে নিয়ে চলেছিলেন তার বৈপ্লবিক কার্যকলাপ। ইতিহাস ঘাটলে দেখা যায় 1912 পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে যথেষ্ট ইংরাজ বিরোধী বৈপ্লবিক আন্দোলন গড়ে উঠলেও তার সর্বাধিক প্রকাশ ঘটেছিল বাংলায়, যার ফলস্বরূপ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে 1911 সালে ইংরেজ সরকার বাধ্য হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করতে। সেই রাজধানীতে ঢুকেই রাজাকে ঘায়েল করে বাজিমাত করার পরিকল্পনা করেন বাংলা মায়ের বীর সন্তান রাসবিহারী বসু। রাজধানীর রাজপথে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় ছদ্মবেশে হাজির থেকে বোম মেরে যে ব্যক্তি আহত করেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং রাসবিহারী বসু। তৎকালীন ভারতবর্ষের যে কোনো প্রান্তের বিপ্লবীদের কাছে বিপ্লবের যে পরিকল্পনা কল্পনাতীত ছিল, রাসবিহারী বসু তাকে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিলেন। ভাইসরয় হার্ডিঞ্জের প্রাণ সংশয় না ঘটলেও যথেষ্ট পরিমাণে আহত হন তিনি, আর তার থেকেও বেশি আঘাতপ্রাপ্ত হয় ইংরেজ বাহাদুরের আত্ম অহংকার। ভয়ে কেঁপে ওঠে ইংরেজ শাসনের ভিত। লর্ড হার্ডিঞ্জের উপর হামলা করায় রাসবিহারী বসু তখন ইংরেজদের চোখে দাগী আসামি। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে ইংরেজ সরকার। অথচ রাসবিহারী বসু ছিলেন ইংরেজদের দপ্তরের এক আমলা, যার আসল পরিচয় তারা জানত না। ইংরেজদের চোখের সামনে থেকে ছদ্মবেশে অতি গোপনে রাসবিহারী বসু ও তার দল সমগ্র ভারতবর্ষ জুড়ে একই দিনে একযোগে একাধিক সশস্ত্র আক্রমণের পরিকল্পনা করেছিলেন। ঠিক হয় 1915 সালের 19 ফেব্রুয়ারি ভারতের বিভিন্ন প্রান্তে থাকা বিপ্লবী ভাইয়েরা একযোগে ইংরেজ সরকারের বিরুদ্ধে এই আক্রমণ চালাবে। এই পরিকল্পনাটি যদি বাস্তবায়িত হতো তাহলে নিঃসন্দেহে 1915 সালে ইংরেজ সরকার ভারতবর্ষ থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হতো, আর ভারতবর্ষ পেত পূর্ণ স্বাধীনতা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে প্রদীপের জ্বলন্ত শিখার তলায় থাকা ঘন অন্ধকারের মতো বিপ্লবী দলে ছিল আরও এক মীর জাফর, যার বিশ্বাসঘাতকতায় সমগ্র পরিকল্পনা চলে যায় ইংরেজ সরকারের কানে, এবং এই সশস্ত্র বিপ্লবের দায়িত্বে থাকা বেশিরভাগ বিপ্লবীরা 19 ফেব্রুয়ারির আগেই কোনো না কোনোভাবে ধরা পড়ে যায় ইংরেজদের হাতে। রাসবিহারী বসুর কাছে এই যন্ত্রণা ছিল মর্মবিদারক। চোখের সামনে একের পর এক বিপ্লবী ভাইদের শহীদ হতে দেখেও তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আবারও ইংরেজদের চোখে ধুলো দিয়ে পিএন ঠাকুর ছদ্মনামে 1915 সালের মে মাসে পাড়ি দেন সুদূর জাপানে। রাসবিহারী বসু বুঝেছিলেন এ ঘটনার পর তার পক্ষে দেশের মাটিতে থেকে বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব নয়। অথচ দেশমাতৃকার স্বাধীনতা তার জীবনের একমাত্র উদ্দেশ্য। শহীদ হওয়ার গৌরবের মালা তার জন্য নয়, তার জন্য আছে ট্রেটার হওয়ার কাঁটার মুকুট। সেই কাঁটার মুকুটের অসহ্য যন্ত্রণা বহন করেছিলেন একমাত্র দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। সুদূর জাপানেও রাসবিহারী বসুর নিজস্ব পরিচয় নিয়ে থাকা দুরূহ হয়ে উঠেছিল, কারণ ততদিনে ইংরেজ গুপ্তচর তার খোঁজ শুরু করে দিয়েছে ভারতবর্ষের বাইরেও। জাপানি নাগরিকত্ব লাভের একমাত্র উপায় বিবাহ। তাই নিজের জীবনে সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের আকাঙ্ক্ষা নয়, বরং যে বিপ্লবকে 1915 সালে মাঝপথে ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন তাকেই নতুনভাবে শুরু করার জন্য তিনি বিবাহ করেন জাপানের সোমা পরিবারের কন্যা তাশিকোকে। তাশিকো শুধুমাত্র রাসবিহারী বসুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন এক অসামান্য নারী, যিনি রাসবিহারী বসুর জীবনের উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েও
এবং তাদের বৈবাহিক জীবনের বিপদসংকুল অনিশ্চয়তা সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা করা সত্ত্বেও এই বিয়েতে সহমত হন, যাতে রাসবিহারী বসু জাপান থেকেই ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে পারেন। মহিয়সী তশিকোর এই আত্মত্যাগ যুগে যুগে ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাসবিহারী বসুর বৈপ্লবিক জীবনের দ্বিতীয় অধ্যায়ে জাপানে থাকাকালীন ভারতবর্ষে ঘটে চলা 1915 পরবর্তী সকল স্বাধীনতা আন্দোলন সম্পর্কে নিরন্তর খোঁজ খবর নিয়ে যাচ্ছিলেন এবং সঠিক সময়ের অপেক্ষা করছিলেন দ্বিতীয়বার চরম বৈপ্লবিক অভ্যুত্থানের জন্য, যার সুযোগ আসে 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের শত্রুপক্ষে ছিল জাপান সরকার, আর ইংরেজ সরকার যুদ্ধে জয়ী হবার জন্য জোর করে তাদের সেনা দলে ব্যবহার করছিলেন ভারতীয়দের। বিশ্বযুদ্ধ চলাকালীন যে সমস্ত ভারতীয় সেনারা জাপানের হাতে যুদ্ধবন্দী হয়েছিল, জাপান সরকারের সহায়তায় তাদের নিয়ে রাসবিহারী বসু গড়ে তোলেন আজাদ হিন্দ বাহিনী এবং অপেক্ষা করতে থাকেন তার যোগ্য উত্তরসূরি নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমনের। ঈশ্বরের বরপুত্র রাসবিহারী বসু হয়তো বুঝতে পেরেছিলেন সশরীরে উপস্থিত থেকে এ যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার মতো বেশি সময় আর তার হাতে নেই। তাই 1943 সালে সুভাষচন্দ্র বসুর হাতে আইএনের দায়িত্ব তুলে দেন রাসবিহারী বসু। তারপর আজাদ হিন্দ বাহিনীর বীর সেনাদের পরাক্রমশালী সামরিক অভ্যুত্থানে যে 1947-এর ভারতবর্ষের স্বাধীনতা লাভের অন্যতম কারণ ছিল, একথা অনস্বীকার্য। রাসবিহারী বসু আজীবন তার জন্মভূমির জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন তার মর্মার্থ উপলব্ধি করার যোগ্যতা আমাদের কারোর নেই। ভারতবর্ষ আজ স্বাধীন, কিন্তু স্বাধীন ভারতবর্ষে রাসবিহারী বসু আর সশরীরে ফিরতে পারেননি। 1945-এর 21শে জানুয়ারি জাপানের টোকিওতে তিনি তার স্থূল দেহত্যাগ করে মিলিত হন অনন্তের সাথে। ভারত সরকার তথা ভারতবাসী কেউই আজ পর্যন্ত রাসবিহারী বসুকে তার যোগ্য সম্মান দিতে সক্ষম হয়নি। তবে তার শৈশবের মাতৃক্রোড় চন্দননগর তার হৃদয়ে ধারণ করে রেখেছে আদরের রাসুর জীবনের কিছু স্মৃতি। চন্দননগরের একটি ছোট্ট জায়গা নিয়ে গড়ে ওঠা রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউটে অতি যত্নে সংরক্ষিত আছে রাসবিহারী বসুর এই মহান জীবনের কিছু মূল্যবান তথ্য, যার বেশিরভাগই জাপানে থাকাকালীন রাসবিহারী বসুর জীবন নির্ভর। কারণ ভারতবর্ষে থাকাকালীন তিনি যে কাজ করেছিলেন তার প্রায় কোনো চিহ্নই তিনি রেখে যাননি, তারই সতীর্থদের মঙ্গল কামনায়। এই রিসার্চ ইনস্টিটিউটে রূপোর কৌটোয় রাখা রয়েছে জাপান থেকে আনা এই মহামানবের সমাধির মাটি, যার সামনে দাঁড়ালে আবারও মনে পড়ে যায় তার জীবনের শেষ অধ্যায়ে লিখে যাওয়া সেই বিখ্যাত উক্তি, I was a fighter, one fight more, the last and the best. Vande Mataram, Vande Mataram.